নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে, কিন্তু তার আগে জানা প্রয়োজন যে এই বাংলার নতুন বছরটির প্রথম মাসটিতে সূর্য কিন্তু মেষ রাশিতে ট্রানজিট করেছে। মেষ রাশিতে সূর্যের অবস্থানকে সবচেয়ে শক্তিশালী মানা হয়। এখন মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তাহলে উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ রবি যদি দুজনে একটি ঘরে অবস্থান করে, তাহলে মঙ্গলের পাওয়ার কিন্তু হীন হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, লেস হয়ে যায়। তার কারণ মঙ্গলকে যদি আমরা আগুনের গোলা বলে মনে করি, তাহলে সূর্য হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির সামনে যদি আগুনের গোলাকে নিয়ে যাওয়া হয়, বা আগ্নেয়গিরি এবং আগুনের গোলা যদি একসাথে থাকে, তাহলে আগুনের গোলার কোনো অস্তিত্বই থাকে না। কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে, আমরা যদি মঙ্গলকে ভালো মতন লক্ষ্য করি, তাহলে মঙ্গলের কিন্তু তিনটে দৃষ্টি আছে। মঙ্গল যেই স্থানে বসে থাকে সেই স্থান থেকে 4 নম্বর ঘরে, 7 নাম্বার ঘরে এবং 8 নাম্বার ঘরে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আজকের আলোচ্য যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিকে অ্যানালাইসিস করলে, আমি বাংলার নতুন বছরটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তখন আমি বলেছি ধনু রাশির প্রচুর অপরচুনিটির জায়গা, এবং এই যে সময়টাই কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেভারেবল টাইম। কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তু এই সূর্যকে কেন্দ্র করে, সূর্যের ট্রানজিটকে কেন্দ্র করে, মেষের ঘরে সূর্যকে কেন্দ্র করে ধনু রাশির জাতক জাতিকাদের মূলত 5টি নেগেটিভ সাইডও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যাকে আমি শত্রু বলে উল্লেখ করেছি। তাহলে আমার এই যে বর্তমান সময়টা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা এই বছরটা টেরিফিক, কিন্তু তবুও এই যে 5টি নেগেটিভ সাইডের কথা আমি উল্লেখ করব, যদি তোমরা মনে করো যে তোমরা, কেননা সার্বিকভাবেই তো পুরো আলোচনাটা হবে, স্পেসিফিক ভাবে তো আলোচনাটা হবে না, তাহলে তোমরা যদি মনে করো এই নেগেটিভ দিকগুলো কিন্তু আমার জীবনেও বর্তাচ্ছে, আমার জীবনেও এই নেগেটিভ প্রভাবগুলো লক্ষ্য করতে পারছি, তাহলে ইমিডিয়েট কিন্তু রেকটিফাই করে নিতে হবে, সংশোধন করে নিতে হবে, ইমিডিয়েট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এখন ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তারপর মেষ রাশি। তাহলে ধনু রাশি সাপেক্ষে মেষ রাশি, অর্থাৎ সূর্যের অবস্থান 5 নাম্বার ঘরে। টেরিফিক ভাই, টেরিফিক। আমি আলোচনা করতে গিয়েও বলেছি টেরিফিক। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে, তাহলে 5 নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের যে পাওয়ার, মঙ্গলের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না, যেহেতু উচ্চস্থ সূর্য বসে রয়েছে। 5 নাম্বার ঘর বুদ্ধিমত্তার জায়গা, 5 নাম্বার ঘর সফলতার ঘর, সন্তানের জায়গা, নানান কিছু রয়েছে। যদিও আমি পার্টিকুলার একটি ঘরকে, আমি নির্দিষ্টভাবে একটি যে কোনো দিককে কখনো স্পেসিফিক ভাবে বলি না এটাই, তার কারণ যদি সফলতাকে দেখতে হয়, তাহলে 11th হাউসকেও দেখতে হয়, কর্মফল, তাহলে তো 2nd হাউসকেও দেখতে হয়, অর্থনৈতিক জায়গা, মানসিকতা মনোভাবের জায়গা, 3rd হাউসকেও দেখতে হয়, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার জন্য আমি কতটুকু নিজেকে উপযুক্ত করছি, তাহলে 4th হাউসকেও দেখতে হয়,
তাই না? প্রাত্যহিক জীবন ধারণ 6th হাউসকেও দেখতে হয়, কিন্তু তবুও অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে প্রত্যেকটি ভাব রিপ্রেজেন্ট করে কিছু কিছু দিককে। সেই দিকের জন্যই এই অক্ষর, এই মানে এই কথাগুলো আমি বলছি, সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা। কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে প্রত্যেকটি ভাবের সাথে প্রত্যেকটি ভাব কিন্তু লিঙ্ক আপ। একটি ভাব আর তার সাথে আরেকটি ভাবের কোনো লিঙ্ক আপ নেই তা কিন্তু নয়, আমি আগেও আলোচনা করেছি। কিন্তু 5 নাম্বার ঘর, এই যে মঙ্গলের ঘর এবং মঙ্গলের যে প্রথম দৃষ্টিটা 4 নাম্বার ঘরে, অর্থাৎ 5, 6, 7, 8 নাম্বার ঘরে দৃষ্টি, চন্দ্রের ঘরে দৃষ্টি। তাহলে চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে যে দৃষ্টিটা পড়ছে, সেই দৃষ্টির মধ্যে রিফ্লেকশন পুরোটাই কিন্তু রবির প্রভাব। কোনো মতেই কিন্তু শনির আমাদের মঙ্গলের প্রভাব কিন্তু কোনো মতেই লক্ষ্য করা যাবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কর্কট কিন্তু ডাইরেক্ট হিট করছে মকরের ঘরকে, শনির ঘরকে। তাহলে 8 নাম্বার ঘর মানে মারক স্থান বলা হয়, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। তাহলে আমার যে বুদ্ধিমত্তার জায়গাটা, আমার যে সফলতার জায়গাটা, 8 নাম্বার ঘর অর্থাৎ সূর্যের অবস্থান, সূর্যের ভাইব্রেশন, সূর্যের যে রিফ্লেকশন এবং মঙ্গলের যে প্রথম দৃষ্টি, সেই তার প্রভাবটা সূর্যের প্রভাবই আসবে। কেন এতক্ষণ ধরে সেটা বললাম। তাহলে আমি যখন আস্তে আস্তে জয়লাভ করতে শুরু করছি, আমার জয়লাভটা কিন্তু স্টেবল হবে, ভালো মতন হবে। কিন্তু যখন আমি আস্তে আস্তে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 আস্তে আস্তে জয়লাভ করছি এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি, তখন কিন্তু চন্দ্র অর্থাৎ মনের জায়গা, তখন কিন্তু আমার মনের মধ্যে আমিত্বের প্রভাব, আমি সর্বস্ব হয়ে যাওয়া বা আমার মতন করে সবকিছুকে আমি চাইছি, আমি আমার মতন করে সবকিছুকে সাজাবো, আমি আমার মনের মতন করে সবকিছুকে পাবো, এই চিন্তাধারাটাও কিন্তু আস্তে 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 মনের অগোচরেই গ্রোন আপ করতে শুরু করে। এবং যেহেতু 2nd হাউসকে সমসপ্তমে হিট করছে 8 হাউস কর্কট এবং মকরের ঘর, তাহলে 2nd হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায়। তাহলে সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু যখনই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস আসতে শুরু করবে, কেননা আমি যখন আস্তে আস্তে জয়লাভ করছি, কনফিডেন্স লেভেলটা আসছে, সেটা আস্তে আস্তে ওভার কনফিডেন্সের জায়গা বা স্থির বিশ্বাস হয়ে যাবে যে এরপরে 2-এর পরে 3-এ আমি যাবই, 3-এর পরে 4-এ আমি যাবই। আমার মতন করে পুরো পুরো যে স্থান, কাল, পাত্র, যাদের সাথে মিশছি, যেভাবে গ্রোন আপ করছি, যেভাবে দেখছি, সবকিছু আমার মতন করে কিন্তু আমি বিশ্বাস করতে শুরু করব। এবং তার ফলে কিন্তু এই 2 কানেকশন, যদি কখনো কোনো প্রতিবন্ধকতা চলে আসে, কেননা আমরা যখন মানুষ, তখন আমরা কেবল জিতে যাব, কেবল আনন্দে থাকবো, স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফুলফিল থাকবে তা তো নয়। যখনই আমি জয়লাভ করছি, আমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, আমার মতন করে সবকিছু দেখছি, ওভার কনফিডেন্সের জায়গা চলে আসছে, তখনই যখন আমরা বিশ্বাস করতে শুরু করে দিয়েছি যে আমি জিতবই, আমি এগোবই, 1-2-এর পরে 3 হবেই, তখন কিন্তু আমরা যে কখনো প্রতিবন্ধকতার শিকার হতে পারি, আমাদের জীবনে যে কখনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হতে পারে, সেটা কিন্তু আমরা তখন কোনো মতেই চিন্তা করি না, কোনো মতেই ভেবে দেখি না। আমার চেম্বারে সফল মানুষদের ঢল, আমি অন্তত কয়েক লক্ষ চরম সফল মানুষেরা আমার কাছে এসছে, বলছে আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি আজকের এই দিন আসবে, আমি জিরোতে চলে আসবো বা আমার এটা জীবনে এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাহলে যখন আমি সফল হতে শুরু করছি, কনফিডেন্স লেভেল আস্তে আস্তে ওভার কনফিডেন্সের জায়গা আসতে শুরু করছে, আইডেন্টিটি ক্রাইসিস তখন আমার জীবনে আসবেই আসবে। আমার মতন করে সবকিছুকে কিন্তু তখন আমি ভাবতে শুরু করব, করতে শুরু করব, চিন্তা করতে শুরু করব।
আর তখন যদি হঠাৎ করে প্রতিবন্ধকতা চলে আসে, তখনই আমি বাবা প্রতিবন্ধকতা চলে এলো হঠাৎ করে, নয় যেত নয় সে হার বলে কিছু হয় না, কিন্তু তবুও যদি ধরে নিই যে আমি হেরে গেলাম হঠাৎ করে দেখা গেল মারাত্মক আমার সিচুয়েশনটা সিচুয়েশন চলে এলো, আমার মন, আমার শরীর, আমার চিন্তাধারা, আমার লড়াকু যে মানে সমস্ত কিছু, কখনো ভাবিনি যে হঠাৎ করে আমি পরাজিত হয়ে যাব বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে, তাই জন্য তারা তো প্রস্তুত নয়, তাই জন্য সেই ঝটকাটা নিতেই কিন্তু অনেকক্ষণ সময় লাগে। আমি সহজ সরল ভাবে বোঝাচ্ছি, তার কারণ জ্ঞানী গুণী মানুষদের জন্য আমি নই, একেবারে সাধারণ মানুষ যারা, সহজ সরল সাধারণ মানুষ যারা, তাদের রিফ্লেকশনের জায়গাটা তারা যাতে বুঝতে পারে সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এই টু কানেকশন, যে আমি যখন আমি সর্বস্ব হয়ে যাচ্ছি, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা চলে আসছে, যে কোনো প্রতিবন্ধকতা এলে আমি সেটাকে কিন্তু ফেস করতে পারবো না, বা হঠাৎ করে যখন ঝটকা লাগবে তখন আমি নড়ে যেতে পারি। কেন এই জায়গাটা বলছি? তার কারণ আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, আমিত্বের প্রকাশটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না। তার কারণ 8 নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার, লেন্দি প্রসেস। তাই জন্যই এবার যদি 11th হাউসের জায়গাটা লক্ষ্য করা যায়, 5th এবং 11th হাউসের কানেকশন, 5th এবং 11th হাউসের কানেকশন আমি পূর্বেও যেটা বলেছি, অনেক পাওয়ারফুল মানুষ কিন্তু বন্ধুত্ব হবে, পাওয়ারফুল মানুষের সাথে বন্ধুত্ব হবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে, বন্ধুত্বের জায়গাটাও তাই, এবং বন্ধুদের থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি আর তুমি মিলে আমরা যখন হয়ে যাব, যখন নর্মাল একজন বন্ধু, তার সাথে গিভ অ্যান্ড টেক পলিসিতে সবকিছু চলছে ঠিক আছে, কিন্তু যখনই আমার নীতিটা, আমার চিন্তাধারাটা, আমার ইমপ্লিমেন্টেশনটা যখন আমি তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, তখন কোনো মতেই সেখান থেকে পজিটিভ রিফ্লেকশন বা রেজাল্ট বা কর্মফল আমি আশা করতে পারি না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রচুর পাওয়ারফুল মানুষ কিন্তু বন্ধু হলেও বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ বা রিফ্লেকশনও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেননা আমার যদি 20 জন বন্ধু থাকে, 10 জন পাওয়ারফুল বন্ধু বা 5 জন পাওয়ারফুল বন্ধু বা বন্ধু থেকে সবার থেকেই যে পজিটিভ রিফ্লেকশন বা পজিটিভিটি লক্ষ্য করব, বা সবার কাছ থেকে যে আমি সমৃদ্ধ হব বন্ধু হিসাবে, নাও হতে পারে। এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নায়ের জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কর্মফল পাওয়ার ক্ষেত্রে আমি 5%, 10%, 20%, 30% সফল হয়েছি, সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য পজিটিভ ভাবে কোনো না কোনো ভাবে প্রতিবন্ধকতা, কোনো না কোনো ভাবে বাধা কিন্তু মারাত্মক ভাবে আসবেই আসবে, এবং এই প্রতিবন্ধকতাই বাধার জায়গাটা সৃষ্টি করবে কিন্তু আমার চিন্তাধারা। এবং খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, বা যখন আমি সেখান থেকে ওভারকাম করার চেষ্টা করছি, হ্যাপাজার্ডলি মুভ করতে গেলে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মক, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কি, আমি যখন জয়লাভ করতে শুরু করছি, আমি যখন সফল হতে শুরু করছি, হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা অবস্ট্রাক্ট ক্রিয়েট হলে ইমিডিয়েট সেটাকে আমি ক্লিয়ার করতে চাই। ইমিডিয়েট ক্লিয়ার করার জন্য তখন কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করি, আমরা স্ক্যাটারডলি কিন্তু আমরা তখন বিচরণ করি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি লক্ষ্য করা যায়, 12 নম্বর ঘর 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরটাও কিন্তু বৃশ্চিকের ঘর। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস
কেবল হবে তা নয়, একগুয়েমি, একই জায়গায় স্ট্যাগ হয়ে থাকা, চাপা স্বভাবের, হ্যাঁ, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা করছি সেটাই ঠিক, অন্য কাউকে মানছি না, ঈর্ষান্বিত হয়ে যাবার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি সফল হওয়ার জন্য, বৃদ্ধি করার জন্য, প্রকাশিত হওয়ার জন্য অনেক সময় কিন্তু ঋণ করছি। আমি সফল ব্যক্তি, কিন্তু মার্কেটেও দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হয়ে রয়েছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, এবং শত্রু বৃদ্ধি হচ্ছে, এবং এই শত্রু বৃদ্ধি হওয়ার পেছনে আমার যে কমিউনিকেশনের জায়গা, আমার মুখনিসৃত বাণীর জায়গা, আমার বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় আমি কিন্তু শত্রু তৈরি করছি। এবং প্রপার শত্রু বা গুপ্ত শত্রু তারাই হবে যারা কিন্তু একসময় আমার মিত্র ছিল। এবার আমি যদি সার্বিক অর্থেও ক্ল্যারিফাই করি, তাহলেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে মিত্রকে শত্রু বানিয়ে ফেলছি কিন্তু আমি, এই জায়গাটা কিন্তু আমার দ্বারাই হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে কর্মক্ষেত্রে আমি যদি সার্ভিস করি, কলিগস হতে পারে, সাবঅর্ডিনেট হতে পারে, আমি যদি বিজনেস করি, পার্টনার হতে পারে, বা দেখা যাচ্ছে আমি যে বিজনেসটা করছি ওই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছে, এখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা, নেগেটিভ ভাইব্রেশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মঙ্গলের যে রিফ্লেকশন, তিনটে দৃষ্টি, ধনু সাপেক্ষে 8 নাম্বার ঘরে, 11 নাম্বার ঘরে, 12 নাম্বার ঘরে যে দৃষ্টি দিচ্ছে, যেখানে রবির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু রিফ্লেকশন 2 নম্বর ঘরকেও হিট করছে, রিফ্লেকশন 5 নাম্বার ঘরকেও হিট করছে 11 থেকে, রিফ্লেকশন 6 নাম্বার ঘরকেও হিট করছে। 6 এবং 12 কানেকশনের মধ্যে যদিও পরিবর্তন যোগের জায়গাটাও কিন্তু 9395 কানেকশন, সার্বিকভাবে যদি আমি প্রত্যেকটি গ্রহের অবস্থান দেখি লক্ষ্য করা যাচ্ছে, তবুও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন যে আমার প্রাত্যহিক জীবন যাত্রার জায়গাটা, হ্যাঁ, আমার সার্ভিসের জায়গাটা, যেমন এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি সঠিক মতন চয়েসই করতে পারবো না কোন সার্ভিসটা আমার করা উচিত, কোন দিকটায় আমি এগোবো, আমি সেটা ভালো মতো বুঝেই উঠতে পারবো না। কিন্তু রিফ্লেকশনের জায়গা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমি যেখানে জন্মেছি তার সেখান থেকে বাইরে গিয়ে যদি আমি সার্ভিস করি, পজিটিভ রিফ্লেকশন। কর্মজীবনে দেখা যাচ্ছে আমি এই কাজ করবো না, ছেড়ে দেবো শত্রুতার জন্য, কলিগসরা দেখা যাচ্ছে তার বিপক্ষে চলে যাচ্ছে, সাবঅর্ডিনেট তার কথা শুনছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবি, ধনু রাশি সাপেক্ষে মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা মান সম্মানের জায়গাটা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না, যাদের ক্ষেত্রে ব্যাড রিফ্লেকশনটা সৃষ্টি হবে। কিন্তু যদি ধনু রাশির সাপেক্ষে আমি পুরো ছকটাকে ভালো মতন অবজার্ভ করি, তাহলে সম্মান বৃদ্ধির জায়গা দেখা যাচ্ছে। আমি এমন ধরনের, আমার চাপ, রেসপন্সিবিলিটি বৃদ্ধি হচ্ছে, আমি ইরিটেট হয়ে যাচ্ছি, ইরিটেট হয়ে গিয়ে দেখা যাচ্ছে লুজ টক করতে শুরু করছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বা বিজনেস ক্ষেত্রে দেখা গেল কেউ আমার সাথে গুপ্ত শত্রুতা করছে, আমি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ওই রেসপন্স, রিয়াক্ট, এইগুলো বড় কথা নয়। কেউ কিছু বলছে, কি আমাকে বলছে, আমি এই অবস্থা, আমার এত টাকার মালিক, আমার এত বড় বিজনেস, দেখা গেল আমিও চিৎকার-চেঁচামেচি করতে শুরু করলাম। এবার সাধারণ মানুষ, আমি যখন খিস্তি খেউর চিৎকার-চেঁচামেচি লাফালাফি করছি, তখন তারা সেইটাকে দেখলো এবং দেখে বলে, সুমন্ত বাবুরই তো দোষ, উনি কি করেছে না করেছে জানে, কিন্তু সুমন্ত বাবু খিস্তি খেউর মারছিল, মান সম্মান হানি নিজের জন্যই। কিন্তু তাই জন্য সব সময় কেয়ারলেস হয়ে যাওয়া প্রয়োজন, বিশেষ করে বৈশাখ মাসে। এবং আমার যেইটা কাজ সেই কাজই আমি করব, আর অন্য কোনো দিকে তাকাবই না। দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 10th হাউসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 4th হাউস, 3rd হাউস, বা আমি যদি খুব ভালো মতন 1st হাউসের জায়গাটাও দেখি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এখন এই পজিটিভনেস বা এই পাওয়ারফুল হয়ে থাকাটাও কিন্তু আমার একটা ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করবে, সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা। খুব সাবধান হতে হবে বাবা বা পিতা বা গুরু, টিচার, পথপ্রদর্শক, এদের সাথে না
আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। 8 নাম্বার ঘরের চন্দ্র 2 নাম্বার ঘরকে হিট করছে। আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতার সাথে আমার মা বা মাতৃতুল্য কারোর পজিটিভ রিফ্লেকশন সৃষ্টি হচ্ছে না। আমি আঘাত দেওয়া কথাবার্তা বলছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বারবার ধরে বলছি, এটা সার্বিক মতে আলোচনা। এবার তোমার জীবনে যদি এই রিফ্লেকশন গুলো তুমি লক্ষ্য করো, তাহলে রেকটিফিকেশনের পথে যেও। আমি ঠিক করছি এইটা মনে করো না, তাহলে সেটা বিনাশ হয়ে যাবে। আমি যখনই বুঝতে পারছি স্যার যেটা বলছেন, আমিও তো ধনুরাশির জাতক জাতিকা, আমার মধ্যেও তো এই ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, তাহলে না এইগুলো করা চলবে না, এখান থেকে আমি বেরিয়ে আসি, ওভারকাম করি। তাহলেই দেখবে তোমরা তোমাদের যে সফলতা, তোমাদের যে জীবন, তোমাদের যে ভবিষ্যৎ সিকিওর জোনে যাবে, সিকিওর হবে, শান্তি পাবে, স্বস্তি পাবে। আমরা মানুষ, আমরা ভুল করি, আত্মসমালোচনার প্রয়োজন, স্ক্রুটিনির প্রয়োজন, এবং যে নেগেটিভ জায়গাগুলো আমার জীবনে আসছিল, তার ফলে আমি অসুখী হয়ে যাচ্ছিলাম, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছিলাম, সেই নেগেটিভিটি গুলোকে অফ করতে হবে এবং অবজার্ভ করতে হবে। এবার আমি এই নেগেটিভিটি গুলোকে সরিয়ে শান্তি পাচ্ছি তো, স্যাটিসফাই হচ্ছি তো, পেতেই পাবেই। কারণ আমরা যখন মানুষ, তখন আমরা ভুল করবই, আর ভুল থেকে শিক্ষা নেওয়াটাই কিন্তু আমাদের কাজ। সহজ সরল ভাবে প্রত্যেকটি মানুষ যাতে বুঝতে পারো, তাই জন্য সহজ সরল ভাবে বোঝালাম। অবশ্যই জানিও বুঝতে পারলে কিনা। আজকের মতন এইটুকুই, নমস্কার।